ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে প্রথমে আমার নমস্কার। আপনারা দেখছেন নলেজ হাব ইউটিউব চ্যানেল। আমি সুশান্ত মণ্ডল আপনাদের সাথে আছি। আমার প্রিভিয়াস ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো ডাটা এন্ট্রি এক্সপার্ট হতে গেলে আমাদের কোন কোন ইন্ডিভিজুয়ালি কোর্সগুলো শেখার দরকার আছে। সেখানে টোটাল 16টি কোর্সের কথা আমি বলেছিলাম। যদি আপনারা আমার পুরোনো ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন 16টি কোর্স কী কী বলেছিলাম। তার মধ্যে ফার্স্ট লেভেল যে কোর্সটা ছিল সেটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। তো আস্তে আস্তে আমরা সিলেবাসের ভিতরে ঢোকার চেষ্টা করব এবং এক এক করে সমস্ত কোর্সগুলোকে স্টেপ বাই স্টেপ বিগিনার টু অ্যাডভান্স লেভেলে শেখার চেষ্টা করব। তো ডাটা এন্ট্রি কি, ডাটা কি, ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হতে গেলে 16টা যে কোর্সের কথা বলেছিলাম সেই কোর্সগুলো আমরা কীভাবে শিখবো, এসব অনেক কোশ্চেন আমরা ধাপে ধাপে ক্লিয়ার করার চেষ্টা করব। অবশ্য ডাটা এন্ট্রি কি, ডাটা কি আমি প্রিভিয়াস ক্লাসে ক্লিয়ার করে দিয়েছি। আজকের ক্লাসে মূলত অফলাইন ডাটা এন্ট্রিটাই আলোচনা করব। তো ফার্স্ট অফ অল জেনে নেওয়া যাক অফলাইন ডাটা এন্ট্রিটা কি। ফ্রেন্ডস, অফলাইন ডাটা এন্ট্রি বলতে আমরা বুঝি উইদাউট ইন্টারনেট যদি আমরা কোনো সফটওয়্যার ব্যবহার করে আমাদের সিস্টেমে হোক বা মোবাইলে হোক বা আদারওয়াইজ যে কোনোভাবেই হোক না কেন, ইন্টারনেট ছাড়া যদি কোনো সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডাটা ইনপুট করে থাকি তাহলে সেটাকে আমরা অফলাইন ডাটা এন্ট্রি বলি। অফলাইন ডাটা এন্ট্রির মধ্যে ক্যাজুয়ালি অনেক কোর্সই আসে, তবে ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হওয়ার জন্য বা বিগিনার লেভেলে যতটুকু আমাদের শেখার প্রয়োজন তার মধ্যে যে 3টে কোর্স সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা 3টেই এমএস অফিসের মধ্যে পড়ে, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। তো প্রতিটা কোর্সই ওয়ার্ড হোক, এক্সেল হোক অথবা পাওয়ার পয়েন্ট হোক, প্রতিটা কোর্সই আমরা স্টেপ বাই স্টেপ বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে শিখব এবং আপনারা যদি আমার সাথে থাকেন 16টা কোর্স সম্পূর্ণ কমপ্লিট করব এবং প্রতিটাই স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে আজকে মূলত অফলাইন ডাটা এন্ট্রির মধ্যে এমএস ওয়ার্ডের ক্লাসটা সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এমএস ওয়ার্ড এমন একটা কোর্স যেটা ভিডিওতে কমপ্লিট করতে গেলে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায় যদি আমাদের ভালোভাবে শিখতে হয়। সেহেতু আমি এমএস ওয়ার্ড ক্লাসটাকে ট্যাব অনুযায়ী ভাগ করেছি। তো ফার্স্ট অফ অল আমরা আজকে যেটা শিখব সেটা এমএস ওয়ার্ডের হোম ট্যাব শিখব। ইটস মিনস ক্লিয়ারভাবে বলতে গেলে ডাটা এন্ট্রি যে 16টা কোর্স আমাদের আছে সেই 16টা কোর্সের মধ্যে অফলাইন ডাটা এন্ট্রি একটি কোর্স এবং অফলাইন ডাটা এন্ট্রির মধ্যে এমএস ওয়ার্ড একটা ইন্ডিভিজুয়াল কোর্স, যেটা নিয়ে আজকের আমরা আলোচনা করব বা শিখব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তাহলে যে কোর্সটা শুরু করতে চলেছি আজকে আমরা সেটা হলো এমএস ওয়ার্ড। যেহেতু বিগিনার থেকে শুরু করছি সেহেতু আমরা প্রথমে দেখে নেই এমএস ওয়ার্ড কম্পিউটারে কি করে খুলতে পারি। যে সমস্ত বন্ধুরা আমার এমএস ওয়ার্ড সম্পর্কে আইডিয়া আছে তাদের কাছে আমার অনুরোধ তারা বিরক্ত হবেন না, কারণ যেহেতু আমি কোর্সটি বিগিনার লেভেল থেকে শুরু করছি সেহেতু প্রতিটা জিনিস স্টেপে স্টেপে শেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাইপ অফ সার্চ যেটা লেখা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে এমন একটা অপশান বার চলে আসবে। এখানে আমাদের টাইপ যদি করি উইন ওয়ার্ড, এমএস ওয়ার্ডের টাইপ ভার্সন যেটা আছে সেটা হচ্ছে উইন ওয়ার্ড। উইন ওয়ার্ড যদি আমরা টাইপ করি তাহলে আমাদের স্ক্রিনের উপরে এমন ওয়ার্ড অ্যাপ চলে আসবে, যেটাকে উপরে আমরা ক্লিক করে এমএস ওয়ার্ড খুলতে পারি এবং এখানে ওয়ার্ডের অ্যাপ দেখাচ্ছে। এখানে আপনাদের ভার্সন যে কোনো কিছুই থাকতে পারে, 2016 হোক, 2013,
6 7 মেবি যার যা ভার্সন আছে কোনো প্রবলেম হবে না, কারণ কোর্সটাকে আমি এমনভাবে সাজিয়েছি বা শেখানোর চেষ্টা করব যে যেভাবে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন, সে আপনাদের কাছে যে কোনো ভার্সন থাকুক না কেন। আর একটা কীভাবে আমরা ওপেন করতে পারি, মূলত আমি যেভাবে আমার কম্পিউটারে এমএস ওয়ার্ডটা ওপেন করি সেটা হচ্ছে উইন্ডোজ, আমাদের কিবোর্ড থেকে যদি আমরা উইন্ডোজ বটনটা চেপে ধরে আর প্রেস করি, মিন্স উইন্ডোজ প্লাস আর যদি প্রেস করি, তাহলে আমাদের সামনে এরকম একটা পপ আপ বটন চলে আসবে, পপ আপ চলে আসবে, যেখানে আমরা উইন ওয়ার্ড লিখবো। আমি অলরেডি লিখে রেখেছি এখানে উইন ওয়ার্ড, দেখুন উইন ওয়ার্ড লেখা আছে, এখানে স্পেলিংটা পরিষ্কারভাবে দেবেন। আর এটা লেখার পরে আমরা যদি ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এমএস ওয়ার্ড খুলে চলে আসবে। এমএস ওয়ার্ড খোলার পরে আমাদের সামনে স্ক্রিনে এরকম একটা জায়গা উইন্ডোজ দেখা যাবে, যেখানে আমাদের বাম সাইডে যেটা থাকে আছে হোম, নিউ, ওপেন, একদম নিচে যেটা আছে অ্যাকাউন্ট, ফিডব্যাক এবং অপশান, এগুলো আমরা শিখব। আর ডান সাইডে যেগুলো আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। এখানে বিভিন্ন টেম্পোরারি টেমপ্লেটস থাকে, অ্যাকচুয়ালি এগুলো বাই ডিফল্ট এমএস অফিসের এমএস ওয়ার্ডের টেমপ্লেট যেগুলো থাকে সেগুলো এখানে আছে। এখান থেকে আমরা বিভিন্ন ডিফল্ট টেমপ্লেটস আমরা নিয়ে নিতে পারি আমাদের ব্যবহারের জন্য। এখানে যদি আমরা মোর টেমপ্লেটসে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা আরও অনেক বেশি টেমপ্লেটস পেয়ে যাব, যেগুলো আমাদের এমএস ওয়ার্ড আমাদেরকে দিয়ে দেয়। এখানে অনেক টেমপ্লেটস দেওয়া আছে, যেমন রিজিউমি থেকে শুরু করে ক্যালেন্ডার থেকে শুরু করে বিভিন্ন বুক কভার ডিজাইন, বিভিন্ন ধরনের টেমপ্লেটস এখানে থাকে। বাই ডিফল্ট এগুলো এমএস অফিসে থাকে, এগুলো আমরা ইউজ করতে পারি। আমরা যদি কোনো প্রকার কষ্ট না করে ব্যবহৃত এমএস ওয়ার্ডে রেফার করা বা ব্যবহার করা জিনিসগুলো আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখান থেকে এগুলো ইউজ করতে পারি। যেহেতু আমরা এমএস ওয়ার্ড প্রথম থেকে শিখবো, সেহেতু আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নেব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের উপরে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে পুরো ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ঠিক এরকমভাবে চলে আসবে। এটা আপনার কাছে যে ভার্সন থাকুক না কেন, সব ভার্সনে একই রকম এটা শো করবে। এখানে কিছু কিছু অপশান আলাদা হতে পারে, যে কম অথবা বেশি, অ্যাকচুয়ালি খুব বেশি ডিফারেন্স হয়নি, তবুও ওটা নিয়ে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। তো এমএস ওয়ার্ডের যে ফেসটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এর মধ্যে ডিটেলসগুলো আমরা জেনে নেব। ফার্স্ট অফ অল ইনস্ট্রাকশন পার্টটা কী আছে। একদম প্রথমে যেটা উপরে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1 ওয়ার্ড লেখা আছে, এটা আমরা ডকুমেন্ট ওয়ার্ডের কোনো নাম দিইনি, সেহেতু এখানে ডকুমেন্ট 1 লেখা আছে। এখানে যদি আমরা ডকুমেন্টের কোনো নাম দিতাম তাহলে সেটা শো করতো। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা বলবো টাইটেল বার। টাইটেল বারের ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম লেখা আছে সুশান্ত, আর এই যেটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার হটমেল অ্যাকাউন্ট খোলা আছে, তার জন্য এটা শো করছে। অ্যাকচুয়ালি এটা সবার শো করবে এর কোনো মানে নেই, এটা নিয়ে এটা কোনো ব্যাপার না। এমএস ওয়ার্ডের এটা অপশানের মধ্যে আসছে না। এখান থেকে দেখুন, এখানে আমাদের মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ তিনটে অপশান থাকে। এখানে আমরা যদি মিনিমাইজ করতে চাই তাহলে এটা পুরো সিস্টেম থেকে চলে গেল, আবার আমরা এটাকে এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি। ম্যাক্সিমাইজ যদি আমরা করি তাহলে এরকম ছোট একটা পপ আপ আসবে, এটা আবার এখানে ক্লিক করলে আমাদের আগের মতো অবস্থা চলে আসবে। এটা করলে ক্লোজ আমরা সবাই জানি, ঠিক আছে। এটা কন্ট্রোল F4, এটা হচ্ছে শর্ট কি, কন্ট্রোল F4 যদি আমরা করি তাহলে অটোমেটিক এমএস ওয়ার্ড বন্ধ হয়ে যায়। এখান থেকে বাঁ সাইডে আমাদের যেগুলো আছে, এটা হচ্ছে সেভ বটন, মানে আমরা যদি সেভ করতে চাই, আমরা যে কাজটা করব কম্পিউটারে বা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে আমরা যে কাজটা করব সেটাকে আমরা যদি সেভ করতে চাই তাহলে এখান থেকে ডাইরেক্ট সেভ করতে পারি। এখানে আরও তিনটে অপশান আছে, এটা হচ্ছে আমাদের আনডু। আনডু মিনস সেটা আমরা পরবর্তীকালে জানবো। এটা হচ্ছে রিডু, এবং এখান থেকে যেটা আছে এই আনডু আর রিডুকে কাস্টমাইজ করার জন্য যে অপশানগুলো থাকে, এখানে আমরা নতুন কোনো কিছু শুধুমাত্র এখানে আনডু রিডু বলে এরকম অপশান থাকবে এর কোনো মানে নেই। এখানে আমরা আরও অনেক অপশান নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এখান থেকে, যেমন কুইক প্রিন্ট, প্রিভিউ, এরকম অনেক অপশান আছে যেগুলো আমরা টাইটেল বারে নিয়ে আসতে পারি।
আবার সবথেকে বড় কথা, এখানে আমরা যদি আন্ডু রিডুগুলোকে মনে করি নিচে নিয়ে আসবো, ধরুন এই যে রিবনটা আছে এই রিবনের নিচে নিয়ে আসবো, তাহলে আমরা যদি শো বিলো দ্য রিবন ক্লিক করি তাহলে দেখুন এটা নিচে চলে এসছে। এটা ঠিক এই যে রিবনটা আছে এই রিবনের নিচে চলে এসছে। আবার আমাদের এখানে নিচে দরকার নেই, আমরা উপরে নিয়ে যাব। চলুন এখান থেকে শো অ্যাবভ দ্য রিবন করে যদি করি তাহলে আমাদের এটা উপরে চলে যাবে। শো অফ দ্য রিবন উপরে চলে এলো। এবার যেটা আছে এখান থেকে অ্যাকচুয়ালি এটা ফাইলটা কোনো ট্যাব না, এটা একটা মেনু। ফাইলের মধ্যে আমাদের বিভিন্ন জিনিস যেগুলো হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ অ্যাজ, এগুলো এক এক করে যখন আমরা এমএস ওয়ার্ডের এক একটা অপশানে কাজ করব তখন এগুলো দেখে নেবো কীভাবে কী করে। তবে নিউ বলতে যেটা আমরা বুঝি, আমরা যদি কোনো নতুন ফাইল নিতে, নতুন ওয়ার্ডের যদি কোনো আমরা নতুন পেজ নিতে চাই তাহলে আমরা নিউতে ক্লিক করলে নতুন পেজ চলে আসবে। ওপেন মিনস হচ্ছে আমার এমএস ওয়ার্ডের মধ্যে পুরনো যে কাজগুলো করে রেখেছি সেই কাজগুলোর মধ্যে দিয়ে যদি কোনো কাজ আমি নিতে চাই তাহলে আমি এখান থেকে ওপেন করে নিতে পারবো। সেভ মানে যে কাজটা আমি করব সেই কাজটাকে সেভ করা। অ্যাকচুয়ালি সেভ আর সেভ অ্যাজ দুটো একই জিনিস কিন্তু একটু আলাদা। সেভ অ্যাজ মানে হচ্ছে আমি নতুন যে কাজটাকে করলাম সেই কাজটা একটা আলাদা নাম দিয়ে সেভ করা, সেটা হচ্ছে সেভ অ্যাজ। আর সেভ মিনস হচ্ছে আমার সেভ অ্যাজের মধ্যে যে ডকুমেন্টসগুলো আছে, ধরুন আমার যে এই ডাটা এন্ট্রি ফর ইউটিউব এর এই যে এটা আমি ধরো এটা আমার আগে কাজ করা আছে, সেভ অ্যাজ করে আমি এটা সেভ করে রেখেছি। এটাকে যদি আমি খুলি, খোলার পরে এর ভেতরে যদি আমি কোনো কিছু পরিবর্তন করি তাহলে তখন আমার আর সেভ অ্যাজ করার প্রয়োজন হবে না, শুধুমাত্র সেভ করে দিলে ওই নামেই ওই ডকুমেন্টসের ভেতরে আমার পরিবর্তনগুলো থেকে যাবে। প্রিন্ট মিনস হচ্ছে যে আমরা এমএস ওয়ার্ডে যদি কোনো কিছু কাজ করে থাকি এবং সেটাকে যদি আমরা প্রিন্ট করার কথা ভাবি বা প্রিন্ট করার চেষ্টা করি তাহলে এখানে প্রিন্ট আছে। শেয়ার মানে আমরা এখান থেকে শেয়ার করতে পারি, যে কাজগুলো করলাম সেটাকে আমরা কারোর কাছে পাঠাতে হবে, শেয়ার করতে পারবো। এরকম পরে এক্সপোর্ট আছে, ক্লোজ আছে, বিভিন্ন অপশান আমরা এক এক করে শিখে নেব। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট অবশ্য, কিন্তু আমরা শিখে নিতে পারবো। নেক্সট এখান থেকে হোম থেকে শুরু হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ট্যাব। যেমন এখানে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, হেল্প। এখানে এই ট্যাবগুলো আছে, আমরা এক এক করে ধাপে ধাপে প্রত্যেকটা ট্যাব সম্পর্কে জানবো বন্ধুরা, কোনো প্রবলেম নেই। এরপরে আছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের রিবন, যেটা আমরা দেখেছিলাম রিবনের মধ্যে অ্যাকচুয়ালি এটা হোম ট্যাবের রিবনের মধ্যে পড়ছে। হোম ট্যাবের রিবনের মধ্যে আবার এখানে বিভিন্ন ভাগ আছে। যেমন ধরুন এই যে হোম ট্যাবের ভিতরে যে অপশানগুলো আছে, এই যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এখানে এডিটিং, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা যে হোম জিনিসগুলো আছে এই পাঁচটাকে আমরা বলবো গ্রুপ, প্রতিটা আলাদা আলাদা গ্রুপ। যেমন ক্লিপবোর্ডের মধ্যে ফরম্যাট, প্রিন্টার, পেস্ট, কাট, কপি, ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে আমাদের এই অপশানগুলো আসছে। আবার ফন্টের মধ্যে এই অপশানগুলো আসছে, প্যারাগ্রাফের মধ্যে অপশানগুলো আসছে, স্টাইলের মধ্যে অপশানগুলো থাকবে এবং এডিটের মধ্যে অপশানগুলো থাকবে। এগুলো পরিবর্তন হবে। আমরা যখন ইনসার্ট ট্যাবে যাব তখন ইনসার্টের গ্রুপ আসবে, ইনসার্টের প্রতিটা গ্রুপ আলাদা আলাদা চলে এসছে। যখন আমরা ডিজাইনে আসব, ডিজাইনে আলাদা আলাদা গ্রুপ আসবে। যখনই আমরা ট্যাব পরিবর্তন করব প্রতিটা ট্যাবের সঙ্গে সঙ্গে তার গ্রুপটা চেঞ্জ হবে। যেহেতু আমরা আজকে হোম ট্যাবে কাজ করব সেহেতু আমাদের হোম ট্যাব এবং হোম ট্যাবের গ্রুপ সম্পর্কে জানার চেষ্টা করব। তো এমএস ওয়ার্ডে কাজ করার জন্য আমাদের তো প্রথমে কোনো কিছু একটু লিখে নিতে হবে। এবং বন্ধুরা, আমাদের যাদের টাইপ স্পিড খুবই কম আছে তাদের যদি একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয় তাহলে তো এখানে অনেকটাই টাইম লেগে যাবে। তার জন্য এমএস ওয়ার্ড একটা সুন্দর ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছে, বাই ডিফল্ট এটা থাকে। এটা শুধু একটু ফর্মুলা ব্যবহার করে আমরা প্যারাগ্রাফটাকে নিয়ে নেব। যেমন দেখুন এখানে আমরা দিলাম ইজ ইকুয়াল টু RAND, র্যান্ড, ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, এন্টার। ওয়াও, একটা প্যারাগ্রাফ আমাদের সামনে চলে এলো না? এই প্যারাগ্রাফটা এমএস ওয়ার্ডে বাই ডিফল্ট থাকে, আমরা যাতে প্র্যাকটিস করতে পারি তার জন্য এটা
এমএস ওয়ার্ডে বাই ডিফল্ট ব্যবহার একটা প্যারাগ্রাফ। এখানে দেখুন আমাদের সামনে 4টে প্যারাগ্রাফ চলে এসছে, 4টে কি 5টা হবে হয়তো, 1টা 2টো 3টে 4টে 5টা প্যারাগ্রাফ চলে এসছে এবং সুন্দরভাবে। এবার তাহলে আমরা কাজগুলো করতে পারবো, কোনো কিছু আমাদের লেখার প্রয়োজন হলো না, সময় নষ্ট হলো না। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই, আমরা এই যে হোম ট্যাবে ক্লিপবোর্ড যে গ্রুপটা আছে এটা আমরা একটু পরে জানবো। ফার্স্ট অফ অল যে ফন্ট গ্রুপটা আছে, ফন্ট গ্রুপটা আগে আমরা দেখে নিই। এখানে ফন্ট গ্রুপের থেকে একদম উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফন্ট, একদম উপরে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট। ফন্টে আমাদের কি কাজ হয়, ফন্টে গিয়ে আমরা এই যে লেখাটা আছে, প্যারাগ্রাফ থাক বা আমরা যে লেখাটাকে ব্যবহার করি ওই লেখাটাকে সিলেক্ট করে যদি এখানে কোনো কিছু, যে যতগুলো ফন্ট এখানে দেখাচ্ছে, এখানে অনেক ফন্ট আছে, অনেক ফন্ট, যে ফন্টটাকে আমরা চুজ করব এখানে লেখাটা ঠিক সেই ফন্টে শো করবে। ধরুন দেখে নেওয়া যাক, ধরুন আমি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কোনো একটা ফন্ট চেঞ্জ করছি। দেখুন আমি যেটার উপরে কার্সার নিয়ে যাব ঠিক সেটা শো করবে, সেই ফন্টের লেখা অনুযায়ী শো করবে। এদিকে তাকাবেন, দেখবেন এটা পরিবর্তন হচ্ছে, আমি যেটার উপরে নিয়ে যাব সেটা আমার সেরকম শো করবে। ধরুন এটা রেখে দিলাম, তাহলে এটা এরকম শো করছে। আচ্ছা বেন, আপনাদের এখানে বলে রাখি একটা বিষয়, হয়তো আপনাদের সবারই জানা আছে, এইটাকে আমরা এই যে আমরা যেটা উপরে নিয়ে যাচ্ছি, দেখুন এইখানে এটা আমাদের মাউস পয়েন্টারের মতো শো হচ্ছে, কিন্তু এমএস ওয়ার্ডের উপরে যখন কোনো লেখার উপরে বা এমএস ওয়ার্ড এই ব্ল্যাঙ্ক পেজের উপরে আমরা এটা নিয়ে আসছি, দেখুন আই আকারে দেখাচ্ছে, আই আই এই আই আকারে দেখাচ্ছে মিন্স কি, এটা হচ্ছে কার্সার পয়েন্ট, মানে এটা যেখান থেকে আমরা লেখাটাকে শুরু করব ঠিক সেই জায়গাটায় এই কার্সার পয়েন্টটা শো করে। এটাকে আমরা ইনসার্চার পয়েন্ট বলে থাকি, আবার বলছি ইনসার্চার পয়েন্ট বলে থাকি। তাহলে এখানে ফন্ট বোঝা গেল, আমরা যে ফন্টটাকে চুজ করব, আমাদের যে অপশন, অ্যাকচুয়ালি এর আগে আমাদের যে কোনো একটা প্যারাগ্রাফ বলুন বা একটা লাইন বলুন সিলেক্ট করে নিতে হবে, বা ওয়ার্ড বলুন যাই বলুন সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি যেটা যে ফন্ট দিতে চাইবেন আপনি সেই ফন্ট এখান থেকে দিতে পারেন। দেন এখানে যেটা আসছে সেটা হচ্ছে ফন্ট সাইজ। ধরুন আমার এই প্যারাগ্রাফটা সিলেক্ট করা আছে, এবার এই প্যারাগ্রাফটাকে আমরা বাড়াবো, তো প্যারাগ্রাফটাকে বাড়ানোর জন্যে আমরা এখানে ফন্ট সাইজটাকে ব্যবহার করে থাকি। এখানে ফন্ট সাইজটা 72 পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু আলটিমেট আমরা এই ফন্ট সাইজটাকে অনেকটাই বেশি বাড়াতে পারি। যেমন ধরুন আমি এখানে ফন্ট সাইজটা টাইপ যদি করে দিই 100, তাহলে দেখুন আমার এটা 100 হয়ে গেছে, 100 হয়ে গেছে, কত বড় বড় ফন্ট দেখাচ্ছে। তাহলে এখানে আমরা শুধুমাত্র যতটুকু ফন্ট এখানে শো হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট এমএস ওয়ার্ডে 72 পর্যন্ত শো হয়, কিন্তু আমরা এখানে আরও বাড়াতে পারি। এটা ক্লিয়ার হলো ফ্রেন্ডস। দেন এখানে আছে দুটো পয়েন্ট, দেখুন দুটো এ, একটা বড় এ আর একটা ছোট এ। এখন এই দুটো এ আমাদের কোন কাজে লাগে, এই দুটো এ একটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ আর একটা হলো ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজ আর ডিক্রিজ ফন্ট সাইজ আমাদের কি কাজে লাগে, ধরুন এই প্যারাগ্রাফটা আমার সিলেক্ট করা আছে, তো এইখানে যে ফন্ট সাইজটা আছে এই ফন্ট সাইজটা মেবি আমার মনে হচ্ছে ছোট, বা এর থেকে আমার আরেকটু বড় হলে ভালো হয়, তাহলে আমি এখানে আসব, এখান থেকে আবার বড় করব, ঠিক আছে। সেটা অনেকটা বেশি সময় সাপেক্ষ, যখন আমরা এমএস ওয়ার্ডে খুব রানিং কাজ করি তখন সেটা অনেক বেশি সময় সাপেক্ষ বলে মনে হয়। তার জন্য আমরা যদি আর এখানে ক্লিক করি ইনক্রিজ ফন্ট সাইজে, দেখুন এটা ফন্ট সাইজটা অটোমেটিক বড় হচ্ছে, এবং বাই ডিফল্ট এটাকে আপনি নিজের ইচ্ছা মতো বাড়াতে পারবেন। এবং এখানে যে সাইজটাকে আমরা মেনশন করি, ধরুন এখানে 22 সাইজ এসছে, এটা এই 22 সাইজ থেকে আমরা যদি 24 সাইজে নিয়ে যেতে চাই, তাহলে দেখুন এই মধ্যেখানে 23টা আমরা পাচ্ছি না, কিন্তু ইনক্রিজ সাইজে গেলে আমরা এখানে প্রতিটা সাইজ পাই। ধরুন এই 22 আর 24-এর মধ্যে যে 23টা থাকে ওই 23টাও আমরা এখানে পেতে পারি, ওটা আমাদের নিজেদের মতো আমরা পছন্দ করে বাড়াতে পারি। দেন হলো এটা আমাদের পরেরটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ।
ডিক্রিজ ফন্ট সাইজটা কি, আমরা এই যে সাইজটাকে বাড়িয়েছি, ধরুন 80 করেছি, এখানে শো হচ্ছে, এই 80টাকে আবার আমরা কমাতে চাই। তাহলে কমানোর জন্য আমাদের যে ছোট এ যেটা আছে এখানে, এই ছোট এতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের ফন্ট সাইজটা কমে আসছে। আমরা খুব ছোট করে দিতে পারি এটাকে, দেখুন দেখাই যাচ্ছে না, খুব ছোট করে দিতে পারি। এটা হলো বিষয়। দেন আমাদের যেটা আছে সেটা হলো চেঞ্জ কেস। পরের অপশানটা যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা কি, চেঞ্জ কেসটা জানার আগে বন্ধুরা আমরা এখানে আরেকটা যে কটা বিষয় শিখে নিতে চাই। চেঞ্জ কেসটা একটু পরে আমরা শিখব। এর আগে আমরা যে বিষয়গুলো শেখার দরকার সেটা হচ্ছে এই ফন্ট সাইজের মধ্যেই, যেটা না বললেই নয়, অ্যাকচুয়ালি আমাদের এমএস ওয়ার্ডে একদম নিচে দেখুন একটা অপশান আছে বা একটা বার করা আছে যেটাকে আমরা জুম বার হিসেবে বলি। এই জায়গাটায় দেখুন আমরা যদি এই যে জুম অপশানটাকে আমরা যদি একদম মাইনাসের দিকে টানি, দেখুন পেজটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আবার যদি আমরা প্লাসের দিকে টানি তাহলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখুন আমি কিন্তু আমার অ্যাকচুয়ালি এখানে ফন্ট সাইজ 11ই আছে, আমি বাড়াইনি, কিন্তু দেখুন ফন্ট সাইজগুলো কতটুকু বড় বড় দেখাচ্ছে এবং আমাদের অনেকটা সামনে শো করছে, বিকজ অফ আমি এখানে পেজটাকে পুরো জুম করে দিয়েছি। এই জায়গাটায় আপনি সব থেকে কম যেটা করতে পারবেন সেটা হচ্ছে 10, এবং সব থেকে বেশি যেটা করতে পারবেন 500। তো আমি এখন এখানে 100% রেখে দিলাম, একটু বাড়িয়ে রেখে দিই আপনাদের দেখার সুবিধার্থে। এটা 110% করে দিই। ঠিক আছে, বোঝা গেল বন্ধুরা। তাহলে এটা জুম করে নিতে পারি আমরা, যে পেজটাকে ছোট বড় দেখার জন্য বাই ডিফল্ট এটা আমাদের 100% থাকে। হ্যাঁ, দেন যেটা হচ্ছে সেটা হলো আমাদের বোল্ড। এখানে যে অপশানটা বি আকারে লেখা আছে এটা হচ্ছে বোল্ড। বোল্ড মিন্স কোনো লেখা যদি আমরা একটু মোটা বা ভালোভাবে দেখতে চাই, ধরুন আমি এই যে এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে যদি আমি বোল্ড করি দেখুন কী হবে, একটু অন্য রকম হয়ে গেল। মিন্স প্রথমে যেটা যেমন ছিল একটু ফ্যাকাশে টাইপের, এখন সেটা কী হয়ে গেল, একটু মোটা। আমরা কোনো লেখাকে বোল্ড করা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন যখন প্যারাগ্রাফ লিখি বা কোনো হেডিংস লিখি, হেডিংসের আমরা সেটাকে বোল্ড ব্যবহার করি আমাদের বুঝতে সুবিধা। এরপরে আমরা যে বাকি যেগুলো যেমন নর্মাল লেটার থাকে নর্মালভাবে লিখি। তো দেখুন বোল্ড করে দিলাম, এটার থেকে এটা পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই বোল্ড এটাকে আমরা সিলেক্ট করে বোল্ড করতে পারি। ঠিক তেমনই এখানে পাশে আরেকটা যেটা আই অপশান আছে, আইটা হচ্ছে ইটালিক। ইটালিক মানে হচ্ছে একটু ডান দিকে আপনাদের লেখাগুলো বেঁকে যাবে, একটু ডান দিকে, সহজ বাজারেকে বলা হয় একটু ডান দিকে বেঁকে যাবে। আবার আপনি এটা ক্লিক করবেন, এটা ঠিক হয়ে গেল, আবার এটা ডান দিকে বেঁকে যাবে। দেন হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন জিনিসটা ধরুন আমি এখানে আপনাদের একটু আন্ডারলাইন বিষয়টা ভালোভাবে দেখাই। ধরুন আমি এখানে কোনো একটা হেডিংস নিলাম, ধরুন এই প্যারাগ্রাফটাই নিলাম এবং প্যারাগ্রাফে একটা নাম দিয়ে দিলাম। তো ধরুন সন অফ সর্দার নাম দিয়ে দিলাম। এটা অনেক ছোট আকারে হয়ে আছে, যেহেতু ফন্ট সাইজটা আমাদের আলাদা ছিল, আমরা এটাকে একটু বড় করে নিই। এটাকে বড় করে নিলাম। এখান থেকে আমরা ফন্ট সাইজে গিয়ে এর ফন্ট সাইজটাকে আলাদা করে দিলাম, এরিয়াল ব্ল্যাক করে দিলাম, দিয়ে একে আমরা একটু বোল্ড করলাম, একটু ইটালিক করলাম, আর সব থেকে বড় কথা যেটা, এটা আমরা একদম সবার উপরে নিয়ে নিলাম, সন অফ সর্দার। সন অফ সর্দারটাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, দেখুন এখানে আন্ডারলাইন করতে পারবো। সন অফ সর্দার পুরো আন্ডারলাইন হয়ে গেল, এটা সন অফ সর্দারটা এক নিচে দেখুন একটা লাইন চলে এসেছে। এইবার এই লাইনটাকে আমরা এরকম লাইন দিতে চাই না, আমরা অন্য রকম লাইন দিতে চাই। মানে এর নিচে দেখুন এই যে একটা লাইন চলে এসছে, আমি একটু ডিফারেন্ট লাইন দিতে চাই, তাহলে কি করব, এই যে আন্ডারলাইনের পাশে একটা ছোট চিহ্ন আছে, অ্যারো চিহ্ন, এইটাকে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে আমাদের বিভিন্ন ধরনের আন্ডারলাইন চলে আসছে।
তো ফার্স্টে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম সাউন্ড সর্দারটাকে, তারপরে আমরা এখানে চলে গেলাম, দেখুন আমরা প্রিভিউটা দেখতে পাবো, ডবল আন্ডারলাইন চলে আসছে, এখানে একটু মোটা, তারপরে দেখুন বিভিন্ন বিভিন্ন ধরনের আন্ডারলাইনগুলো চলে আসছে। শুধু এই আন্ডারলাইনগুলো না, আমরা যদি মোর আন্ডারলাইনে চলে যাই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আরও অনেক বেশি আন্ডারলাইন। এখানে দেখুন অনেক বেশি ধরনের আন্ডারলাইন আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা আন্ডারলাইন চুজ করতে পারি, ওকে করতে পারি। এখানে আমরা আন্ডারলাইনে আবার বিভিন্ন ধরনের এফেক্টস দিতে পারবো, দিয়ে আমরা ক্লিক করলাম, দেখুন আন্ডারলাইনটা চেঞ্জ হয়ে গেল। আন্ডারলাইন শুধু না, আন্ডারলাইনে কালার দেব, এখান থেকে আমরা চলে গেলাম আন্ডারলাইন কালার। আন্ডারলাইনের কালারের মধ্যে আমি যে কোনো কালার চুজ করতে পারি। এখানে যদি আমার কোনো কালার পছন্দ না হয়, আমি চলে গেলাম মোর কালারে। মোর কালারের মধ্যে এখানে দেখুন হাজার হাজার কালার আছে। এই কালারগুলোর মধ্যেও যদি আপনার কোনো কালার পছন্দ না হয়, তাহলে আপনি কাস্টমাইজ করে আপনার নিজের ইচ্ছা মতো কালার তৈরি করতে পারেন। আপনি নিজের ইচ্ছা মতো কালার তৈরি করলেন, আন্ডারলাইনে কালার দিয়ে দিলেন। দেখুন যে কালার দেবেন আন্ডারলাইনে সেই কালার চলে আসবে। দেন কি আছে, দেন যেটা হলো সেটা হচ্ছে আমাদের স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু মিনস হচ্ছে এ লাইন থ্রু অফ ওয়ার্ডস। মিনস ধরুন আমার অ্যাকচুয়ালি এটা কোথায় ব্যবহার করা হয় আগে বলে দিই। এটা হচ্ছে ধরুন কোনো একটা স্টুডেন্ট কোনো কিছু লিখে দিল কোনো টিচারকে, বা ভুল ভুল দেখানোর জন্য, যে এটা ভুল লেখা হয়েছে এটা দেখানোর জন্য মূলত এটা স্ট্রাইক থ্রুটা ব্যবহার করা হয়ে থাকে। ধরুন আমি এখানে মেক ইওরটা লেখা আছে, এটাকে আমি স্ট্রাইক থ্রু করে দিলাম, তো দেখুন এর উপর থেকে একটা লাইন চলে এলো, মিনস এটা ভুল। এটাকে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে আবার এটা উঠে গেল, আবার যদি এটা ক্লিক করি তাহলে আবার এটা স্ট্রাইক থ্রু হয়ে গেল। এখান থেকে বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে স্ট্রাইক থ্রুতে আসবেন, স্ট্রাইক থ্রুর মধ্যে দেখুন আপনি আবার এটাকে বাড়াতে চান, আপনি বাড়াতে পারেন, ডবল স্ট্রাইক থ্রু, দুটো স্ট্রাইক থ্রু হয়ে যাবে। আপনি সিঙ্গেল স্ট্রাইক থ্রু রাখবেন, সিঙ্গেল স্ট্রাইক থ্রু হবে, ডবল স্ট্রাইক থ্রু নেবেন, ডবল স্ট্রাইক থ্রু হয়ে যাবে, ডবল স্ট্রাইক থ্রু করলাম, দেখুন এখানে দুটো দাগ চলে এসছে। প্রথমে আমাদের একটা ছিল, আমরা এখান থেকে অপশানে গিয়ে, আপনাদের এটা বলে রাখি যে যদি কোনো গ্রুপের পাশে এরকম অ্যারো চিহ্ন দেখেন তাহলে ভাববেন যে না এই গ্রুপের আরও অনেক অপশান আছে। তো আমরা এখান থেকে গেলাম, গিয়ে মানে এখানে স্ট্রাইক থ্রুতে ডবল স্ট্রাইক থ্রু করলাম। এই স্ট্রাইক থ্রুটাকে কীভাবে তুলবো, আমরা স্ট্রাইক থ্রু করে যাব, এখানে একবার ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা স্ট্রাইক থ্রু করে গেলাম, একবার ক্লিক করলাম, একবার স্ট্রাইক থ্রু উঠে গেল, আর একবার ক্লিক করলাম, দুটো স্ট্রাইক থ্রু উঠে গেল। দেন যেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, দুটো বিষয় আসছে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমরা কোথায় ব্যবহার করি? ধরুন আমরা ম্যাথে যে সমস্ত ফর্মুলাগুলো দেখি বা সায়েন্সে যে জিনিসগুলো আমরা লেখা দেখি, ধরুন ওয়াটারে আমরা সংকেত হিসেবে কি ব্যবহার করি, H2O ব্যবহার করি। এখন বিষয়টা হচ্ছে এই যে H2Oটা আছে, এই H2Oটা টুটা কোথায় থাকবে? টুটা আমার নিচে থাকবে। তো নিচে থাকার জন্যে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সিম্পলি আমরা টুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেখুন এটা নিচে চলে এসছে। আবার যদি আমরা লিখি এখানে ধরুন 5 into 5 ইকুয়াল টু কত হচ্ছে 25। তাহলে এই যে 5 into 5 আছে, 5 into 5 ইকুয়াল টু 25 ইকুয়াল টু আমরা যদি করতে চাই 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার করার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা এখানে সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। সিম্পল দুইটাকে আমরা সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্ট করলাম, 5 স্কোয়ার হয়ে গেল। এভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট মিনস হচ্ছে আমাদের কোনো লেখাকে নিচে দেখানোর জন্য অথবা উপরে দেখানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে।
এরও বিভিন্ন, যেমন সুপারস্ক্রিপ্ট লেখা, সাবস্ক্রিপ্ট লেখা, এগুলো বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন ধরনের ট্রিক্সও থাকে যেটা আমরা শর্টে ব্যবহার করতে পারি। আমরা যখন এমএস ওয়ার্ডে খুব রানিং কাজ করি তখন এইগুলো আমরা এইভাবে না করে শর্টে আমরা অনেক কিছু ফর্মুলা ইউজ করে এগুলো ব্যবহার করে থাকি, সেগুলো খুব তাড়াতাড়ি কাজটা করার জন্য। সেগুলো আমি পরবর্তীকালে আনার চেষ্টা করব, আপনাদের শেখানোর চেষ্টা করব। দেন যেটা আসছে সেটা হলো আমাদের টেক্সট এফেক্টস। টেক্সট এফেক্টস বা টাইপোগ্রাফি। টেক্সট এফেক্টস বলতে আমরা কী বুঝি, ধরুন আমরা এই সান অফ সর্দারটাকে সিলেক্ট করে নিলাম। সান অফ সর্দারটাকে সিলেক্ট করার পরে টেক্সট এফেক্টে ক্লিক যখন আমি আসছি তখন দেখুন এখানে বাই ডিফল্ট এমএস ওয়ার্ডের কিছু টেক্সট এফেক্ট এখানে দেওয়া আছে যেগুলো পরিবর্তন হবে। এটা বাইরে থেকে একটু দেখা যাচ্ছে না, আমি এটাকে একটু মিডিলে নিয়ে আসলাম, এবার একটু দেখতে সুবিধা হবে। এখানে দেখুন অটোমেটিক পরিবর্তন হচ্ছে, আপনি যেটার উপরে কার্সার নিয়ে যাব সেটা সেরকমই পরিবর্তন হয়ে যাবে, এটা আপনি দেখতে পারেন। এবার আপনি টেক্সট এফেক্ট, ধরুন আমি এই টেক্সট এফেক্টটা দিলাম, এবার এই টেক্সট এফেক্টটা আমি এর মধ্যে অনেক কাজ করতে পারি। আউটলাইন দিতে পারি, আউটলাইন কালারটা আমি দিতে পারি আলাদা, ধরুন এখানে আউটলাইন কালারটা আলাদা দিলাম, সিলেক্ট করে নিন, আউটলাইন কালার আলাদা দিলাম, দেখুন বাইরে আউটলাইন কালারটা সবুজ চলে এসছে। আবার এটা আমি শ্যাডো দিতে পারি, ধরুন এটা শ্যাডো দিলাম, এখানে ধরুন আউটার শ্যাডোই দিয়ে দিই, আউটার শ্যাডো দিয়ে দিলাম। এখানে অনেকগুলোই কাজ করতে পারি, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার অফ স্টাইল, স্টাইল এক্সেট, এখানে বিভিন্ন কিছু আছে। এটা সব এক এক করে দেখানো সম্ভব না, তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা এগুলো বাড়িতে বসে যখন ব্যবহার করবেন তখন এক এক করে দেখে নেবেন। এগুলো সমস্ত কিছু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, কোন কাজে লাগে সেটা আমি বলে দিলাম। দেন যেটা আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার বলতে এখানে আমি যে কোনো একটা টেক্সটকে সিলেক্ট করে নিলাম, ধরুন আমি এখান থেকে এই টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম, এই টেক্সটটাকে আমাকে আলাদাভাবে দেখানোর দরকার আছে। এই যে আমি প্যারাগ্রাফটা লিখেছি, এই প্যারাগ্রাফটার মধ্যে শুধু এইটুকু টেক্সটটাকে আমি আলাদাভাবে দেখাবো, তার জন্যে আমি টেক্সট হাইলাইট কালার নিলাম। টেক্সট হাইলাইট কালারের মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি যে কোনো কালার চুজ করে নিতে পারেন। যে কালার চুজ করবেন আপনার সেই কালার এখানে শো করবে, আপনি জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যে কালার নেবেন সেই কালার এখানে শো করবে। হলো, এটাকে বলে টেক্সট হাইলাইট কালার। আপনি যে কোনো টেক্সট হাইলাইট কালার নিয়ে আপনি যে টেক্সটের উপরে আপনি এটা ক্লিক করবেন সেটা সেই কালার হয়ে যাবে। ক্লিয়ার ফ্রেন্ডস? দেন আসছে যেটা ফন্ট কালার। ফন্ট কালার মিনস হচ্ছে আমি যে ফন্টের উপরে কালারটাকে ইউজ করব। ধরুন আমি ফন্ট কালার যা একটা নিলাম, ধরুন এটা আমি সবুজ নিলাম, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি সবুজ কালার নিলাম ফন্ট কালার। দেখুন ফন্ট কালারটাই চেঞ্জ হচ্ছে এখানে। এটা কিন্তু আমার এখানে একটু পার্থক্যটা ফ্রেন্ড ভালো করে বুঝে নেবেন। টেক্সট হাইলাইট কালার যেটা আছে সেটা টেক্সটের কালার না, মিনস ফন্টের কালার না, এটা আপনার পেজ কালারের মতো হয়ে থাকবে, জাস্ট টেক্সটটাকে হাইলাইট করবে। আর ফন্ট কালারটা হলো ফন্টটাকে হাইলাইট করবে। যে ফন্টটাকে আমি সিলেক্ট করব সেই ফন্টের উপরে আমি যে কোনো কালার দেবো, সেই ফন্টটা পার্টিকুলার কালারটা হবে, কিন্তু পেজের উপরে কোনো প্রকার কালার আসবে না। দেখুন এখানে পেজ হোয়াইট আছে, এখানে পেজ হোয়াইট আছে, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে পেজ হোয়াইট আছে। ঠিক আছে, তবে একটা জিনিস, এখানে পেজ কালার নয়, কিন্তু এটা হচ্ছে ফন্ট কালার। এটা ফন্ট কালার, আমরা সনক শব্দ যেটা করি সেটা ফন্ট কালার, আর নিচে যে টেক্সটগুলোতে আমরা করেছি এগুলো টেক্সট কালার। এগুলো কিন্তু কোনোটাই পেজ কালার নয়, এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে করে নেবেন। দেন যে জিনিসটা আমরা উপরে একটা বিষয় ছেড়ে এসেছিলাম সেটা হচ্ছে চেঞ্জ কেস। এখানে দেখুন চেঞ্জ কেজের মধ্যে আমাদের সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, আর এটা টগল কেস থাকে। এগুলো কি একটা একটা করে দেখি। ফার্স্ট এগুলো হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস মানে ধরুন আমি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, এই প্যারাগ্রাফটাকে আমি সিলেক্ট করলাম, প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আমি এখানে সেন্টেন্স কেস করে দিলাম। বাই ডিফল্ট এমএস ওয়ার্ডের এটা আমাদের সেন্টেন্স কেস হিসেবেই সমস্ত কিছু লেখা থাকে। মিনস হচ্ছে সেন্টেন্সের প্রথম যেটা থাকবে সেটা বড় হাতের লেখা থাকবে, তারপরে ছোট হাতে শুরু হবে, এবং যেগুলো
প্রয়োজন অনুযায়ী যেমন আই বা এমন কিছু যদি লেখা থাকে সেগুলো অটোমেটিক্যালি বড় হাতে হবে। এটা হচ্ছে বাই ডিফল্ট এমএস অফিসে থাকে। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরুন আমরা এটাকে লোয়ার কেস করলাম, লোয়ার সেন্টেন্স কেসে আছে আমরা এটাকে লোয়ার কেস করলাম, দেখুন এগুলো অটোমেটিক্যালি যখন লোয়ার কেসে সবগুলোই ছোটো হাতের হয়ে গেল। আবার এটাকে যদি আমরা আপার কেস করি তাহলে সবগুলোই বড় হাতে হয়ে যাবে। আমাদের সিলেক্ট করতে হবে, প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি আপার কেস করি তাহলে এগুলো আমাদের সবই বড় হাতের হয়ে যাবে। যদি আমরা এখানে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড করি তাহলে দেখুন প্রতিটা ওয়ার্ডে ক্যাপিটালাইজ হয়ে থাকবে যে ওয়ার্ডগুলো থাকছে। তারপরে ধরুন আমরা এটা টগল কেস করলাম, টগল কেস মিনস হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, অ্যাকচুয়ালি আমাদের খুব কমই ব্যবহার করা হয়। আর প্রথম যে ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা থাকবে সবই বড় হাতে থাকবে, সবই আপার কেসে থাকবে, কিন্তু ফার্স্ট যে লেটারটা থাকবে সেটা হচ্ছে আমাদের ছোট হাতের হয়ে যাবে, লোয়ার কেস হয়ে যাবে। তো আমাদের তো এটা দরকার নাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এটাকে আবার সেই পুরনো সেন্টেন্স কেজেই নিয়ে চলে যাব। ক্লিয়ার? দেন হচ্ছে আমাদের নেক্সট যে অপশানটা আসছে এটা হচ্ছে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক যদি আমরা করি তাহলে কি হচ্ছে, আমরা ধরুন এখান থেকে পুরো বিষয়টা সিলেক্ট করে নিলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং করলাম, দেখুন আমরা তবে আমাদের এটা জানার সুবিধার্থে বলে রাখি, ক্লিয়ার অল ফরম্যাটিং যদি আমরা করি তাহলে কিন্তু পেজ কালার যেটা আমরা দেব সেটা পরিবর্তন হবে না, শুধুমাত্র ফন্ট যে কালারগুলো আমরা দিয়েছিলাম সেই কালারগুলো সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে এবং আগের মতো অবস্থায় ফিরে আসবে। পেজ কালার যদি আমরা আগের মতো অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে ক্লিয়ার অল ফরম্যাটিং করলে হবে না, এটা আমাদের পেজ কালারে যেতে হবে, পেজ কালারে গিয়ে এখানে আমাদের নো কালার করতে হবে, নো কালার করলে আমাদের পেজ কালারটা থাকবে না। ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে আমাদের ফন্ট গ্রুপের মধ্যে যা যা আছে সেগুলো আমরা দেখে নিলাম। 1 নম্বর হচ্ছে ফন্ট, 2 নম্বর ফন্ট সাইজ, 3 নম্বর হচ্ছে আমাদের ইনক্রিজ, 4 নম্বর ডিক্রিজ, তারপরে চেঞ্জ কেস, এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আন্ডারলাইনের মধ্যে আমরা যে যে আন্ডারলাইনগুলো করতে পারি এবং আন্ডারলাইনের কালার, এখান থেকে স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এখান থেকে আমরা যেটা শুনলাম টেক্সট এফেক্ট বা আমরা এটা টাইপোগ্রাফি বলতে পারি, টেক্সট এফেক্টসটাকে, এটা পেজ কালার, এটা হচ্ছে আমাদের ফন্ট কালার। দেন আমরা একটু বাঁ সাইডে চলে যাব, বাঁ সাইডে যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ড গ্রুপ, ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে আছে পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেন্টার। তো কাট কপি তো আমরা ন্যাচারালি সবাই জানি, এইটাকে আমরা একটু যে নাম্বারটা আছে একটু বড় করে দিই, দেখতে আমাদের ভালো লাগবে, এখানে জাস্ট একটু ফন্ট কালারটা দিয়ে দিই, ধরুন এই ফন্ট কালারটা দিয়ে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম, ব্যাস একটু ভালো লাগছে। এবার যেটা হচ্ছে সেটা আমাদের ধরুন আমরা কোনো কিছু কাট কপি করার জন্য আমাদের কোনো কিছু সিলেক্ট করা লাগবে, ধরুন আমরা এখান থেকে এইটাকে পুরো সিলেক্ট করলাম, আমরা যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করতে পারি, একটা ফন্ট সিলেক্ট করতে পারি, যে কোনো কিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি কাট করি তাহলে যে প্যারাগ্রাফটা ওখানে ছিল যেটাকে আমরা সিলেক্ট করেছিলাম সেটা ওখান থেকে সম্পূর্ণ কাট হয়ে যাবে এবং আমরা কাট সাইজ যেখানে রাখবো, যে জায়গাটায় নিয়ে এসে রাখবো, সেই জায়গাটায় যদি আমরা পেস্ট করি, এখানে পেস্ট যদি আমরা করি তাহলে সেখানে এসে বসে যাবে। এখন এই পেস্টের মধ্যে আবার 4 ধরনের পেস্ট থাকে, এক হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, এক হচ্ছে মার্জ ফরম্যাটিং, এক হচ্ছে পিকচার, এক হচ্ছে কিপ টেক্সট অনলি। মিনস ধরুন আমি এই যে সন অফ সর্দারটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি পেস্ট অপশানে নিয়ে আসলাম এবং এটাকে আমি কাট সাইজটাকে একটু নিচে রাখি, ধরুন এখানে রেখে দিলাম, একটু এটা মেরে নিচে নিয়ে আসি, এখানে নিয়ে এসে আমি ধরুন এই পেস্টটা করলাম, মার্জ ফরম্যাটিং পেস্ট। মার্জ ফরম্যাটিং পেস্টে আমার কী আসছে দেখুন, আমার আপনার এখানে রিভিউটা দেখতে পাবেন, এখানে দেখুন মার্জ ফরম্যাটিং আসছে, এটা ধরুন পিকচার ফরম্যাটিং আসছে, এটা হচ্ছে আমার যে প্যারাগ্রাফটা সিলেক্ট করা ছিল সেটা হিসেবে চলে আসছে। মিনস আমি যদি এখানে সান অফ সর্দারটা আমার বিভিন্ন ধরনের ফন্ট সাইজ দেওয়া আছে, এটা কালার দেওয়া আছে, তো আমি এটাকে সিম্পল সিলেক্ট করলাম, এখান থেকে আমি কাট করলাম, কাট করার পরে আমি পেস্ট অপশানে এলাম,
এই জায়গাটায় আমি নিয়ে আসলাম কার সাইজ, নিয়ে এসে যদি আমি সিম্পল কপি কিপ টেক্সট অনলি করি, তাহলে আমি যে ফন্টটাতে যে কালার দিয়েছিলাম বা বড় করেছিলাম সমস্ত কিছু চলে যাবে, শুধুমাত্র কিপ টেক্সট থাকবে। দেখুন কিপ টেক্সট শুধুমাত্র এইটুকু আমার চলে এসছে এখানে। এটা হচ্ছে পেস্টের আমাদের আলাদা আলাদা ফরম্যাট। তাহলে বোঝা গেল কাটটা কি, কাট মানে হচ্ছে এক জায়গা থেকে সম্পূর্ণ তুলে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে গিয়ে রেখে দেওয়া, এটা হলো কাট। দেন হচ্ছে কপি, ধরুন আমি এই সেন্টেন্সটাকে কপি করলাম, এই সেন্টেন্সটাকে পুরো কপি করে নিলাম, কোন পর্যন্ত আছে পুরো সেন্টেন্স প্যারাগ্রাফটাকে কপি করে নিলাম। কপি করা মিনস হচ্ছে আমি এখান থেকে কপি করলাম এবং ওখান থেকে যাবে না, আবার যেখানে আমি কার সাইজ নিয়ে এসে রেখে দেবো সেখানে যদি পেস্ট করি, তাহলে দেখুন সেম জিনিসটা আমার ওপরেও থেকে গেল এবং নিচেও থেকে গেল। এটা হচ্ছে আমাদের কপির মধ্যে পড়ে। এই দুটোকে আমরা শর্টকাট কি হিসেবেও ব্যবহার করতে পারি। শর্টকাট কিতে আমাদের কাট করতে গেলে কন্ট্রোল এক্স, যদি আমরা এখান থেকে কন্ট্রোল এক্স করি কিবোর্ড থেকে, তাহলে দেখুন এটা কাট হয়ে গেল। আবার এখানে কন্ট্রোল ভি করলে আমাদের এটা পেস্ট হয়ে গেল। ঠিক তেমনি কপি যদি করি কন্ট্রোল সি, আবার পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। দেন যে ইন্টারেস্টিং জিনিসটা আসছে এখানে, সেটা হচ্ছে ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টারটা কি জিনিস, ধরুন আমার এখানে সন অফ সর্দারটাকে আমি কাট করে নিয়েছিলাম, এটাকে আমি আরেকবার লিখে দিই, সন অফ সর্দার, SARDAR, সন অফ সর্দার। এটাকে উপরে নিয়ে যাই, এটাকে আমি বড় করি, একটু ফন্টটা বড় করে নিই, ব্যাস এটাকে একটু আমি আন্ডারলাইন করে দিলাম। এখন এই সন অফ সর্দারটা আমি যে ফন্টে লেখা আছে, আমি চাইছি আমার এর মধ্যে আরও কিছু কিছু জায়গায় আমি এই সেম ফরম্যাটটাকে ইউজ করব। মানে এখানে ধরুন আমি ফন্ট কালার দিয়েছি, তারপরে আন্ডারলাইন করেছি, ফন্টটাকে বাড়িয়েছি, অ্যাকচুয়ালি আমার মনে নেই এটা আমি কত কী করেছি। তো আমি এটা যেহেতু মনে নেই, সেহেতু আমি অন্য কোনো ওয়ার্ডের উপরে বা অন্য কোনো সেন্টেন্সের উপরে আমি এই জিনিসটা আমার ভালো লাগছে, আমি এটা করতে চাইছি, তখন আমি কীভাবে করতে পারবো। শুধুমাত্র আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যে ওয়ার্ডের ওপরে এটাকে নিয়ে যাব সেটাই পরিণত একদম সেম এতে পরিণত হবে। একই আন্ডারলাইন, একই ফন্ট সাইজ, একই ফন্ট কালার, সব কিছু একই পরিণত হবে। এবং এখান থেকে আপনি যদি মনে করেন একের বেশি করতে চান, তাহলে কিছুই না, শুধুমাত্র এখানে আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ফরম্যাট পেন্টারে দুবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে যার যার উপরে দেবেন প্রত্যেকের ওপরেই আপনার একই ফর্মুলা ব্যবহৃত হবে। আপনি যদি একবার ক্লিক করেন তাহলে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফের উপরে ব্যবহার করতে পারবেন। যদি আপনি ডবল ক্লিক করে নিয়ে আসেন, তাহলে এটা আপনি যত খুশি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে আমরা এখানে অনেক কিছুই করেছি, আমরা পুরোটাকেই একবার ক্লিয়ার ফরম্যাটিং করে দেই, আমরা আগের জায়গায় ফিরে এলাম। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডটা কি, ক্লিপবোর্ডে দেখুন এখানে ক্লিপবোর্ড যখনই আমরা ক্লিক করব তখন ঠিক এরকম একটা অপশান চলে আসবে। এইবার এই অপশানটার মধ্যে আমরা ধরুন সব পরিষ্কার করে দিলাম, ক্লিয়ার অল করে দিলাম। এইবার এখানে কোনো একটা জিনিস আমি সিলেক্ট করলাম, ধরুন এই সন অফ সর্দারটাকেই আমি সিলেক্ট করলাম, সন অফ শব্দটাকে সিলেক্ট করে আমি এখানে কপি করলাম। কপি করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সন অফ সর্দার চলে এসছে। এইবার আমি যদি এই সন অফ সর্দারটাকে ডিলিটও করে দিই, তবুও এখানে সন অফ সর্দারটা থাকবে। এবং অ্যাকচুয়ালি এটা সবসময় থাকবে না, এটা টেম্পোরারি, অটোমেটিক্যালি MS ওয়ার্ড এটাকে ডিলিট করে দেয়। তবুও আমি যত সময় এটাকে ব্যবহার করব এটা এখানে থাকবে। এবং আমার যদি কোনো সময় প্রয়োজন হয়, আমি ধরুন মনে করুন এখানে আমি আরেকবার নিয়ে আসবো, তো এইখানে জাস্ট আমি ক্লিক করলে ওটা আবার এখানে আমার চলে আসছে। ক্লিয়ার হলো তাহলে ক্লিপবোর্ডের বিষয়টা। এখানে যদি আমি পুরোটাই ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার অল করে দিলাম, বাই ডিফল্ট MS ওয়ার্ড এটাকে ক্লিয়ার করে দেয়। তাহলে আমরা দুটো গ্রুপ সম্পর্কে বুঝে নিলাম, এক হচ্ছে ক্লিপ ওয়ার্ড আর এক হচ্ছে ফন্ট। দেন যে গ্রুপটা আসছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ।
ফ্রেন্ডস, আপনাদেরকে এটা বলে রাখি, একমাত্র এমএস ওয়ার্ডের ভিতরে হোম ট্যাব আর ইনসার্ট ট্যাব, এই দুটো ট্যাবই একটু বড়। এই দুটো আমাদের শিখতে একটু টাইম লাগবে, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করছি, প্রতিটা বিষয় শেখার চেষ্টা করছি, সেহেতু একটু টাইম লাগবে। বুঝতে পারছি ভিডিওটা খুবই বড় হচ্ছে, আপনাদের বোর লাগতে পারে, কিন্তু বোর হওয়ার কিছু বিষয় নেই। যে আমাদের যে সমস্ত বন্ধুরা অ্যাকচুয়ালি প্রথম থেকে শিখতে চাই বা শেখার ইচ্ছা আছে, তারা 100% ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের উপকারই লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে প্যারাগ্রাফ গ্রুপের দিকে চলে যাই। প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে ফার্স্ট লেভেল যেটা আমরা দেখতে পাই, এখানে একদম নিচের থেকে দেখতে পাই, এটা হচ্ছে অ্যালাইন অপশান। অ্যালাইন অপশান মিনস, আমি এই সনার শব্দটাকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, এটা আমার একদম লেফট অ্যালাইন আছে। দেখুন এখানে লেফট অ্যালাইন। লেফট অ্যালাইন মিনস হচ্ছে আমার এমএস ওয়ার্ডের যে পেজটা থাকবে একদম বাম সাইডে থাকবে, সেটা হচ্ছে আমার লেফট অ্যালাইন। আমি যদি মিডিলে আনতে চাই, এখানে সেন্টার অ্যালাইন করব, দেখুন এটা পুরো মিডিলে চলে এসছে। আমি যদি ডান সাইডে নিয়ে যেতে চাই, ডান সাইডে নিয়ে চলে গেলাম, রাইট অ্যালাইন। আর তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে জাস্টিফাই করা। জাস্টিফাই মিনস হচ্ছে আমি যে জায়গাটা থাকলে, বা এই যে আমার তিনটে অ্যালাইন আছে, এই তিনটে অ্যালাইনের মধ্যে যে জায়গাটায় সেন্টেন্সটা বা ওয়ার্ডটা থাকলে সুবিধাজনক হবে এমএস অফিসে, ঠিক সেই জাস্টিফাই অপশানে ক্লিক করলে সেই জায়গাটায় চলে আসবে। এটা আমরা শুধুমাত্র নট অনলি কোনো একটা ওয়ার্ড, কোনো একটা সেন্টেন্স, আমরা কোনো প্যারাগ্রাফের জন্য করতে পারি, কোনো আমরা যেটা আমরা সিলেক্ট করবো সেটার জন্য আমরা করতে পারি। জাস্ট সিলেক্ট করুন আর অ্যালাইন করুন, ব্যাস। দেন যে অপশানটা আসছে সেটা হচ্ছে আমাদের লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে আমাদের একদম পাশে ছোট্ট যে পয়েন্টারটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে 10, 1.15 এরকম বিভিন্ন লাইন স্পেসিংয়ের আছে। এখানে ক্যাজুয়ালি বাই ডিফল্ট কতগুলো দেওয়া আছে, 3 পর্যন্ত দেওয়া আছে। দেখুন যে আমি একটার পর একটা কার সাইজ নিয়ে যাচ্ছি, এগুলো অটোমেটিক পরিবর্তন হচ্ছে, আপনারা দেখতে পাবেন। দেখুন লাইনগুলো পরিবর্তন হচ্ছে। আপনি ঠিক যে প্যারাগ্রাফটা সিলেক্ট করে রাখবেন তার উপরে ডিপেন্ড করে এটা হবে। আমি ধরুন এখান থেকে এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে রাখলাম, এবং তারপরে যদি আমি এটাকে নিয়ে আসি, দেখুন এইটা পরিবর্তন হচ্ছে, বাকিগুলো সব ঠিকঠাক থাকছে। লাইন স্পেসিং অপশানের মধ্যে যদি চলে যাই, তাহলে এটাকে আমরা ডিটেলস পেয়ে যাবো। এখানে একটা পপ আপ অপশান চলে আসছে, এখানে আমরা কাস্টমাইজভাবে সমস্ত কিছু করতে পারি, যে আমার কতটা দরকার, ইন্টেনশন কতটা দরকার, কতটা আমার স্পেশাল দরকার, স্পেসিংটা কতটা দরকার, আগের মিনস আগে কতটা দরকার, পরে কতটা দরকার, এগুলো আমরা কাস্টমাইজ হিসেবে করতে পারি। ধরুন আমার এই সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স আছে, এই একদম লাস্ট সেন্টেন্স, এই লাস্ট সেন্টেন্সে আগে আমার একটু স্পেস দরকার, তাহলে আমি এখানে বিফোর করে দিলাম, তাহলে আমার আগে স্পেস চলে আসলো। জাস্ট এখানে সেগুলো বসাবেন, ক্লিক করবেন, ওকে করবেন, এটা আপনারা প্র্যাকটিস করবেন। দেন যেটা আসছে সেটা হচ্ছে আমরা এখানে একটু উপরে চলে আসবো, এটা হচ্ছে শেডিং। শেডিংটা আছে, শেডিংটা কি আমরা দেখুন, হাইলাইট কালারের মতোই এই জায়গাটা, তবে এটা কিছুটা আপনারা বলতে পারেন পেজ কালার হিসেবে আমরা ব্যবহার করে থাকি, অ্যাকচুয়ালি এটা শেডিংই। দেখুন আমি এটাকে পুরো একটা যতটা সিলেক্ট করে রেখেছি ততটা আমার এটা পুরো কালারে চলে আসছে, এরকম পেজ কালার হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি। সিলেক্ট করলাম, এটা পুরো একটা পেজ কালারের মতো হিসেবে চলে আসলো। তবে এটাকে হাইলাইট কালার আমরা এই জন্য বলতে পারি না। হাইলাইট কালার মানে হচ্ছে শুধুমাত্র যে যতটুকু আমরা ব্যবহার করব, বা যেটা যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটার উপরেই ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে আমার পুরো পেজটার উপরে ব্যবহার করা হয়। এখানে যদি আমার দরকার না হয়, আমি পুরোটা সিলেক্ট করলাম, এখানে আমি গিয়ে নো কালার করলাম, নো কালার করলে চলে আসবো আমার আগের পজিশনে। দেন যেটা থাকে সেটা হচ্ছে আমার বর্ডার। বর্ডার এখানে আমরা বিভিন্ন ধরনের বর্ডার ব্যবহার করতে পারি, টপ বর্ডার, বটম বর্ডার, আমরা চারি সাইডে বর্ডার। দেখুন আমাদের প্রতিটা যখনই কার সাইড নিয়ে যাচ্ছি, প্রতিটা আমাদের আলাদা আলাদা বর্ডার শো হচ্ছে। এখানে একদম বটম বর্ডার, এটা টপ বর্ডার, এখানে লেফট বর্ডার, বাম সাইডে এটা রাইট বর্ডার, এখানে নো বর্ডার, একদম বর্ডার থাকবে না, এখানে ওয়াল বর্ডার মানে সরি সাউন্ড অফ সর্দারটা পুরো বর্ডারে ঘিরে আসছে। এরকমভাবে আমরা বিভিন্ন এই পরবর্তীকালে আরও এখানে ড্র টেবিল আছে, ভিউ গাইডলাইন আছে, এগুলো আমরা পরবর্তীকালে আরও যেহেতু শেখার বিষয় আছে বর্ডারের অপশানটা, সেহেতু এখানে বেশি কিছু ডিসকাস করছি না, জাস্ট এটুকু আপনারা হোম ট্যাবের মধ্যে পেয়ে যাবেন স্বাভাবিকভাবে কাজ করার জন্য। দেন ওপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর, এখানে যেটা থাকছে সেটা হচ্ছে বুলেট অপশান। বুলেট অপশানটা কী জিনিস, আমরা ধরুন আমাদের লেখাটাকে আরও সুন্দর বানাতে চাই,
তো এইখানে ফার্স্ট অফ অল ধরুন আমি এইটাকে ক্লিক করে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি বুলেট অপশানে গেলাম। কি আমি যেটাকে চুজ করব, ধরুন আমি এটা একটা এটা দিয়ে চুজ করলাম, দেন এটা আমি আলাদা বুলেট নেব, আলাদা বুলেট নিয়ে চুজ করতে পারি, যেটা আমার যেটা পছন্দ বা সুন্দর দেখানোর জন্য আমরা যে বুলেটটাকে আমরা ব্যবহার করতে চাই সেই বুলেটটা আমরা ব্যবহার করব, করে আমরা দেবো যেটা সুন্দর প্রয়োজন। এবং এখানে সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন আমি একটু নিচে চলে আসি, এখানে যদি আমরা কোনো সেন্টেন্স লিখি, ধরুন আমি লিখলাম এখানে আই অ্যাম এ স্টুডেন্ট, STUDENT, আই অ্যাম এ স্টুডেন্ট। তো আমি এইটাকে যদি বুলেট অপশান দিই, এটাকে যদি আমি কোনো প্রকার বুলেট অপশান দিই, এটা বুলেট অপশান দিলাম, এবং বাই ডিফল্ট আমি যদি কার সাইজ ঠিক স্টুডেন্টের পরবর্তীকালে রেখে এখানে এন্টার মারি, অটোমেটিক নেক্সট বুলেট অপশানটা চলে আসবে। আপনি এখানে নেক্সট বুলেট অপশানটাকে যদি সরাতে চান তাহলে ব্যাক স্পেস করবেন, সরে যাবে, আবার আগের পজিশনে আপনি যা খুশি লিখতে পারবেন, ঠিক আছে। আবার যদি আপনি এটাকে নিয়ে আসতে চান, আপনি এন্টার মারবেন, অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে আমার বুলেট অপশান। বুলেট অপশানের মধ্যে আপনারা এখানে যদি এই বুলেটগুলো পছন্দ না হয়, তাহলে এখান থেকে আপনি আরও বুলেট অপশান পেতে পারেন। সিম্বলস, এখানে সিম্বলসে গেলে দেখুন হাজার হাজার সিম্বলস আছে, আপনার যে সিম্বলসটা পছন্দ আপনি সেই সিম্বলস নিতে পারেন। যদি মনে করেন আপনি সিম্বলস নেবেন না, আপনি পিকচার নেবেন, আপনি এখান থেকে আপনার কম্পিউটারে থাকা যে কোনো পিকচার সিলেক্ট করে আপনি সেটাকে বুলেট হিসাবে ব্যবহার করতে পারেন। আমি অত পিকচার নিয়ে আসতে যাচ্ছি না, ক্লাস অনেক বড় হয়ে যাবে, আর যেহেতু অফলাইনে থাকলে পিকচারটা আসবে না, অনলাইনে থাকলে আপনি পিকচারটা নিয়ে আসতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন, যে ফন্টটাকে আপনি করতে চান, স্ট্রাইক থ্রু, ডাবল স্ট্রাইক থ্রু, বিভিন্ন যে ফন্টের আপনার দেখেছিলাম আমরা এখানে ফন্টের ডায়লগ বক্সটা, সেই ফন্টের ডায়লগ বক্সটা আমরা এখান থেকে পাই। ওকে ফ্রেন্ড, দেন যেটা আসছে সেটা হচ্ছে আমার এই বুলেট অপশানের মতোই, এই জায়গাটায় যেটা আসছে আমরা এখানে বুলেট নিয়েছিলাম, এখানে আমরা নিতে পারি 1 2 3। দেখুন আমাদের বুলেট যেখানে থাকবে, ধরুন এখানে আমি 5 জনের নাম লিখলাম, ধরুন আমি এটা পুরো ব্যাকে চলে গেলাম, আমি 5 জনের নাম লিখে যদি দিই, রাম, দেন আমি লিখলাম শ্যাম, দেন যদু, এরকম আমি 3 জনের নাম লিখে দিলাম, এটাকে এন্টার মেরে এন্টার করে আমি নিচে নিয়ে চলে আসবো, রাম শ্যাম যদু 3টে নাম লিখলাম, এবং এই 3টে নামকে আমি বুলেট অপশান ব্যবহার করতে পারি, অথবা আমি এখান থেকে 1 2 3 হিসাবেও আমি নিয়ে আসতে পারি। ধরুন আমি এখানে সিলেক্ট করলাম তিনটেকে সিলেক্ট করার পরে আমি এখানে দেখুন যেটাই যখনই আমি এটার উপরে ক্লিক করবো 1 2 3 চলে এলো। এবার 1 2 3 এখানে ABC, এখানে রোমান হরফের 1 2 3, ছোটো হাতের ABC, বিভিন্ন ধরনের আমরা এখানে লিখতে পারি, এবং লিস্টটাকে আমরা চেঞ্জও করতে পারি। দেখুন বিভিন্নভাবে আমরা লিস্টটা চেঞ্জ করতে পারি। এই চেঞ্জ অপশানটা একটু পরে আছে, পরেরটায় আমি এটা দেখে নেবো। তো এইখান থেকে আমরা বুলেট ছাড়াও আর নাম্বারিংটা ব্যবহার করতে পারি। ধরুন ABC যদি নিই, আমরা এটা ABC হয়ে যাবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমি এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে দেখছি এটা হচ্ছে আপনার কোনো একটা ধরুন লিস্ট তৈরি করা আছে, সেই লিস্টের মধ্যে আমাকে আদার্স আবার কোনো লিস্ট বানাতে হবে, তখন আমরা এইটাকে ব্যবহার করে থাকি, মাল্টি লেভেল লিস্ট আমরা যেটাকে বলে থাকি। ধরুন আমি এখানে রাম লেখা আছে, তো আমি রাম অ্যাকচুয়ালি চাইছি রামের মধ্যে শ্যাম আর যদু থাকবে। তো রামের মধ্যে শ্যাম আর যদু কী করে থাকবে, আমি জাস্ট এখানে একটা ব্যাক স্পেস করে এগুলো মুছে দিলাম, রাম শ্যাম যদুকে আমি এক লাইনে নিয়ে আসি, ব্যাস। এখানে শ্যামের আগে আমি একটা ট্যাব প্রেস করলাম, ট্যাব, এবং যদুর আগে একটা ট্যাব প্রেস করলাম। তাহলে এই জায়গাটায় আমি পুরোটা সিলেক্ট করার পরে যদি আমি মাল্টি লেভেল লিস্ট করতে চাই, ধরুন আমি এই মাল্টি লেভেল লিস্টটা করব, এটা যদি ক্লিক করি দেখুন এটা মাল্টি লেভেল লিস্ট হয়ে গেল। রাম 1 নম্বর লিস্ট, এই 1 নম্বর লিস্টের মধ্যে আবার শ্যাম যদু এরা 2 নম্বর লিস্টের মধ্যে, মানে রামের মধ্যে লিস্টটার মধ্যে পড়ছে।
বুঝতে গেল বন্ধুরা? এখানে আমরা এইভাবে মাল্টি লেভেল লিস্টগুলো তৈরি করতে পারি খুব সহজভাবে। দেন হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট। ডিক্রিজ ইন্ডেন্ট আর ইনক্রিজ ইন্ডেন্ট বিষয়টা কি? এখানে দেখুন, যদি আমি এইটাকে সিলেক্ট করি, এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আমি ডিক্রিজ ইন্ডেন্ট করলাম। ডিক্রিজ ইন্ডেন্ট মানে হচ্ছে এটা কমে যাওয়া। ঠিক আমি যদি ইনক্রিজ ইন্ডেন্ট করি, দেখুন একটা সাইডে চলে যাবে এবং ছোট হয়ে যাবে। মানে এগুলো আমরা ব্যবহার করি, ধরুন আমরা এখানে কোনো ছবি বসাবো বা আদারওয়াইজ আমরা কোনো রিজিউমি তৈরি করি, কি কোনো ফটো ফটো বসানোর জন্য আমরা এরকম ধরনের লেখা ব্যবহার করে থাকি। অনেকে নিউজ পেপারে দেখবেন এরকম থাকে, ঠিক আছে? এগুলো আমরা ডিক্রিজ ইন্ডেন্ট আর ইনক্রিজ ইন্ডেন্ট করে করতে পারি। দেখুন ইনক্রিজ ইন্ডেন্ট করে আমি এটা করলাম, আবার ডিক্রিজ ইন্ডেন্ট করে আমি আগের পজিশনে ফেরত নিয়ে আসতে পারি। এটা হলো ক্লিয়ার। দেন বিষয় হচ্ছে শর্ট। শর্ট কী জিনিস? শর্ট মিন্স হচ্ছে বেছে নেওয়া। ধরুন আমি এই প্যারাগ্রাফের মধ্যে আমি একটা কোনো টেক্সট, ধরুন নাম্বার, ডেটই দিলাম, ডেট দিয়ে আমি শর্ট করলাম। আমার যেহেতু অ্যাকচুয়ালি এখানে কোনো এখানে আমি এটাকে একটু অন্যরকমভাবে দেখাতে চাইছি। ধরুন এইখানে গুলোকে আমি ব্যাক স্পেস করে সরিয়ে দিই। এখানে আমি ওই তিনটে নামই নিয়ে নিলাম, রাম, SHYS শ্যাম, দেন আমার এখানে নাম নিলাম JADE চুল। এইবার এদেরকে আমি নাম্বারিং করে দিলাম, ধরুন 1 2 3 হিসেবে নাম্বার করে দিলাম। শর্টের অপশানে এলাম। শর্টের অপশানের মধ্যে দেখুন এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুটো জিনিস আছে। আমি যদি ডিসেন্ডিং করি তাহলে আর কী হবে, 3 থেকে 2 1 এরকমভাবে সাজিয়ে আসবে। এখানে অ্যাকচুয়ালি এটা এসছে নাম হিসাবে, আগে এসছে এস আর তারপর জে, নাম হিসাবে এসছে। অ্যাকচুয়ালি আমি এটা টেস্ট যেহেতু সিলেক্ট করে রেখেছি সেহেতু নাম হিসেবে আসছে। এখানে আমরা এটা করতে পারি, সিলেক্টটা উপর করে নিলাম। এখান থেকে আমরা যেহেতু টেক্সট সিলেক্ট করে রেখেছি, এটা যদি আমরা নাম্বার সিলেক্ট করি, যদি আমি ডিসেন্ডিং করি তাহলে এটা আমাদের পরিবর্তন হবে। ঠিক তেমনই আবার যদি আমরা এখান থেকে অ্যাসেন্ডিং করি তাহলে আবার দেখুন ঠিক ওর অপরে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হলো বিষয়। মানে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং মানে হচ্ছে আমার ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজানো। দেন যেটা আসছে সেটা হচ্ছে আমাদের পরের যে বিষয়টা থাকছে, এটা আমরা খুব কম ব্যবহার করে থাকি, তবু অ্যাকচুয়ালি এটা কোনো সেন্টেন্সটাকে বোঝানোর জন্য, যে কোন জায়গাটায় সেন্টেন্সটা শেষ হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি শো হাইড অপশানটা, যে কোথায় আমাদের সেন্টেন্সটা শেষ হচ্ছে বা কোথায় সেন্টেন্সটা বা কোনো একটা প্যারাগ্রাফ শেষ হচ্ছে, সেগুলো আমরা বোঝার সুবিধার্থে আমরা এগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। প্রুফ রিডিংয়ের ক্ষেত্রে আমরা বিশেষভাবে ব্যবহার করি। ক্লিয়ার হলো? তো এই যে হচ্ছে বিষয়, টোটাল ক্লিপবোর্ড গ্রুপ, দেন হচ্ছে ফন্ট গ্রুপ, দেন হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, তিনটি বিষয় আমাদের প্রপারলি ক্লিয়ার হয়েছে আশা করি সকলে। এবার দেন যেটা আসছে সেটা হচ্ছে স্টাইল গ্রুপ। স্টাইল গ্রুপটা কি? স্টাইল গ্রুপটা হচ্ছে মাইক্রোসফট অফিসের ডিফল্ট একটা গ্রুপ। মাইক্রোসফট অফিসের ডিফল্ট গ্রুপ এগুলো কীভাবে ব্যবহার করা হয়ে থাকে? ধরুন আমি এখান থেকে এটা চলে আসছে, এখান থেকে আমি এইটা পুরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি নর্মাল পেজে গেলাম, নর্মাল গ্রুপ যে স্টাইলটা আছে সেখানে গেলাম, দেখুন নর্মাল শো হচ্ছে। এখান থেকে যদি আমি এটাতে যাচ্ছি, দেখুন অন্যরকমভাবে নো স্পেসিংয়ে শো হচ্ছে। ঠিক এখানে গেলে আবার দেখুন এটা চেঞ্জ হচ্ছে। মানে প্রতিটা স্টাইল এটা বাই ডিফল্ট থাকে, প্রতিটা স্টাইলে আমার লেখাটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। মানে আমাকে নতুন করে কোনো কিছু লিখতে হচ্ছে না, সাজাতে হচ্ছে না, ফন্ট সাইজ দিতে হচ্ছে না, এগুলো বাই ডিফল্ট থাকছে। এবং আমরা এর মধ্যে অনেক অনেক স্টাইল পেয়ে যাব এবং এখানে আমরা নিজেরা স্টাইল করতে পারি, নিজেরা স্টাইল তৈরি করতে পারি এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি নিজেরা তৈরি করে, এবং বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে আমাদের কিছু করার নেই, জাস্ট আমরা মাউস ঘোরাবো আর দেখে নেবো কোনটা আমাদের পছন্দ, যেটা পছন্দ হবে সেটা আমরা এখানে দিয়ে দেবো। স্টাইল গ্রুপের মধ্যে এইটুকু আছে ফ্রেন্ডস, আর কিছু নেই। এখানে যেটা থাকছে সেটা হচ্ছে এডিটিং গ্রুপের মধ্যে
তিনটে জিনিস থাকে, এক হচ্ছে ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্ট। ফাইন্ড, ফাইন্ড বলতে ধরুন আমার এই যে টোটাল একটা প্যারাগ্রাফ নিয়েছি, এই প্যারাগ্রাফের মধ্যে ধরুন আমি এইসব জিনিসগুলো পরিষ্কার করে দিই, বাস এগুলো পরিষ্কার করে দিলাম। এটা অনেকটা নোংরা হয়ে গেছে, কন্ট্রোল এ করুন, এটাকে টোটাল ডিলিট করে দিই, দিয়ে আমরা ইকুয়াল টু আর এ এন ডি ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এন্টার। ইকুয়াল টু আর এ এন ডি ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এন্টার। চলে এসছে প্যারাগ্রাফটা। এখান থেকে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের ফাইন্ড। ফাইন্ডে এলাম, ফাইন্ডে এসে আমাদের ধরুন এই যে ভিডিও লেখাটা আছে, ভিডিও লেখাটা আমরা ফাইন্ড করবো। কোথায় কোথায় আছে আমরা পরিষ্কার খুঁজে পাচ্ছি না, তো এখানে আমরা লিখে দিলাম ভিডিও, VIDEO। ভিডিওটা দেখে আমরা যেই সার্চ করলাম বা এন্টার মারলাম, দেখুন আমাদের এখানে যে ভিডিও লেখা আছে ঠিক যে যে জায়গাগুলো, সেগুলো হাইলাইট কালার দ্বারা আমাদের হাইলাইট হয়ে গেল। এর মানে হচ্ছে আমরা যদি খুব বড় প্যারাগ্রাফ নিয়ে রাখি, এক পেজ 2 পেজের প্যারাগ্রাফ থাকে, এবং তার মধ্যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে যদি আমরা সিলেক্ট করতে চাই বা ফাইন্ড করতে চাই, তাহলে আমরা এইভাবে খুব ইজিলি সেগুলোকে ফাইন্ড করতে পারি। এখানে পেজ ফাইন্ড করতে পারি, হেডিংস ফাইন্ড করতে পারি, বিভিন্ন ধরনের এগুলো ফাইন্ড করতে পারি। জাস্ট আমি ওয়ার্ড দিয়ে দেখালাম, এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন। দেন হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মিনস এই রিপ্লেস ক্লিক করার পরে আমাদের কাছে পপ আপ বটনটা চলে এলো, এখানেও আমরা তিনটে অপশানই পেয়ে যাই, ফাইন্ড পেয়ে যাই, রিপ্লেস পেয়ে যাই, আর গো টু পেয়ে যাই। গো টু মিনস হচ্ছে আমি কোনো একটা জায়গায়, ধরুন এক জায়গার থেকে আরেক জায়গায়, আমি গো টুটা একটু পরে বলছি। ফাইন্ডটা আমরা দেখলাম, রিপ্লেসটা দেখলাম, রিপ্লেসটা দেখে নিই। রিপ্লেস হচ্ছে আমার যেখানে যেখানে ভিডিও লেখা আছে, আমি সেখানে সেখানে অডিও চাই। ধরুন AUDIO অডিও, অডিও চাই আমি, তাহলে এখানে আমি ভিডিও লেখা আছে, ভিডিওর পরে ঠিক অডিওতে নিচে অডিও, এখানে রিপ্লেস উইথ অডিও লিখবো। অডিও লিখে দিয়ে আমি এখানে রিপ্লেস অল করে দেবো, রিপ্লেস অল। দেখুন এখানে এটা উই মেড 4 রিপ্লেসমেন্টস, ফ্রেন্ড 4টে রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তো আমরা এখানে দেখে নেই, দেখুন যেখানে যেখানে অল ডান, যেখানে যেখানে ভিডিও ছিল সেখানে সেখানে আমাদের অলরেডি অডিও হয়ে গেছে। এটা হচ্ছে রিপ্লেস। দেন রিপ্লেসের মধ্যে আরেকটা জিনিস থাকে যেটা গো টু। গো টু মিনস হচ্ছে আপনি পেজে যেতে পারেন, সেকশনে যেতে পারেন, লাইনে যেতে পারেন, যেখান থেকে ধরুন আমি এখানে এন্টার লাইন নাম্বার, এখানে ধরুন আমি 4 নাম্বার লিখলাম, এবং 4 নাম্বার লিখে যদি আমি গো টু করি, তাহলে দেখুন আমি ঠিক 4 নাম্বারে চলে আসবো। এখানে 1 2 3 4, এখানে আমি 4 নম্বরে গো টু করলে লাইন করলাম, পেজই করি, দু নম্বর পেজ করলাম, গো টু, যেহেতু আমাদের 2 নম্বর পেজে কিছু নেই, সেহেতু আমাদের 1 নম্বর পেজেই শো করছে। এখানে যদি আমরা লাইন সেকশন লাইন করে থাকি, এবং লাইনটা যদি আমরা দিলাম ধরুন 5 নম্বর লাইনে যাব, তাহলে আমরা 5 নম্বর লাইনে দেখুন আমাদের 5 নম্বর লাইনে নিয়ে চলে এসছে। মানে গো টু মিনস হচ্ছে আপনি যদি কোনো একটা বড় প্যারাগ্রাফ লেখা থাকে, যেখানে 4-5 পেজের প্যারাগ্রাফ বা একটা বুক, বা আপনার যেটা অনেকটা দীর্ঘ 4টে 5টা 6টা পেজ আছে, এরকম দীর্ঘ কোনো জায়গার থেকে আপনি ফার্স্ট পেজে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে আপনি 6 নম্বর লাইনে যাবেন, কি 7 নম্বর পেজে যাবেন, 7 নম্বর গ্রুপে যাবেন, এখানে আপনি সেই হিসাবে ব্যবহার করবেন। পেজ, সেকশন, বুকমার্ক, এখানে কমেন্ট, বিভিন্ন ধরনের অবজেক্টিভ হিসাবে আপনি এক জায়গার থেকে আরেক জায়গায় রিল্যাক্সে চলে যেতে পারেন। মানে এক জায়গার থেকে আরেক জায়গায় আপনি চলে যেতে পারবেন না, আপনি যে MS ওয়ার্ডের মধ্যে যেগুলো আছে সেটা ব্যবহার করে চলে যেতে পারবেন। দেন হচ্ছে আমার যে অপশান আসছে সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট অল বলতে এখানে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, আমরা কন্ট্রোল A দিয়ে এটা করতে পারি। সিলেক্ট অবজেক্ট মিনস আমাদেরকে এখানে সিলেক্ট কোনো একটা অবজেক্ট নিতে হবে।
এখানে তো অবজেক্ট কিছুই নেই। ধরুন আমরা এখান থেকে একটা শেপ নিতে পারি, যে কোনো একটা শেপ নিয়ে আমরা যদি এখানে ড্র করি, তাহলে এই যে শেপটা, এটা আমাদের সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। যদিও একটা শেপ আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। তো আমরা সিলেক্টের অপশানটা পরবর্তীকালে আরও দেখবো ভালোভাবে। এখানে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এই জায়গাটা একটু দেখি। সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এখানে ক্লিক করলাম, সিলেক্ট অল টেক্সট করলাম। দেখুন এখানে যত সমস্ত সিলেক্টগুলো, সমস্ত টেক্সটটাই সিলেক্ট হয়ে যাবে যেগুলো একই রকম ফরম্যাটিংয়ে আছে। মানে ধরুন আমি এই জায়গাটায় অডিও লেখা আছে, অডিওতে আমি ধরুন এইটাকে আমি একটু ফন্ট কালার দিলাম, এইটাকে একটু বড় করলাম। তো এইখানে আর এখানে সেম জিনিসটা, এই সেম জিনিসটা আমি ফরম্যাটিং পেন্ট করে এখানে নিয়ে আসলাম, এখানেও আমি এটা করলাম। এইবার যদি আমি দেখা যাচ্ছে আমি এরকম অনেক জায়গায় করেছি, আমার পক্ষে প্রতিটা ইন্ডিভিজুয়ালি ম্যানুয়ালি খুঁজে বের করা সম্ভব না। আমি সিলেক্টে গিয়ে সিলেক্ট অল টেক্সট, সিলেক্ট টেক্সট উইথ অল সিমিলার ফরম্যাটিং যদি করি, তাহলে এগুলো আমার যেখানে যেখানে আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? কারেক্ট। তাহলে এইটা ছিল আমাদের টোটাল একটা হোম ট্যাব। হোম ট্যাবের মধ্যে আমরা প্রতিটা বিষয় দেখলাম। হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপ, হোম ট্যাবের ফন্ট গ্রুপ, হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ এবং এডিটিং গ্রুপ। প্রতিটা গ্রুপ বোঝার চেষ্টা করলাম নিজের সাধ্য মতো। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। ভালো না লাগলে কেন ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনসার্ট ট্যাব নিয়ে। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।